নিজেও তো পরকীয়া করেই তো আমার সাথে সম্পর্ক করেছে। এমডি রনির সাথে বিবাহ হয়েছে তৃতীয় বিয়ে। প্রথম রয়া তাসনিম বিয়ে করেছে, তার পাসপোর্টে দেখা গেছে মোহাম্মদ নওশাদ হোসেন। আপনি কি আসলে প্রিয়া না জিনাত, কোন নামে ডাকবো আপনাকে আমি? কিন্তু বার্থ ডেটটা দুটো আপনার না। একটা মানুষের দুটো পাসপোর্ট হয় কি করে? তাসনিম সারা প্রিয়া, রয়া নামটা আমার ডাক নাম। তাহলে তাসনিম সারা জিনাত কে? সে তো বলছে যে মিডিয়ার সামনে আমি তার 3 নাম্বার ওয়াইফ, বাট আমি হচ্ছি তার 4 নাম্বার ওয়াইফ। 4 নাম্বার? জি। এটাকে কোটা পূরণ করলেন উনি? আর স্টেপ করতে পারতাম না, আর 5টা স্টেপ করতে পারতাম না, চোখগুলো উঠে বলতে পারতাম না। তার দুটো ওয়াইফ? দুইটা ওয়াইফ আপনি আছে। 3 নাম্বার? জি। মাঝখানে আরেকটা ঢুকে গেছে? হ্যাঁ, মাঝখানে আরেকটা। সে কে? না না, আপনি যেভাবে প্রশ্নটা করলেন আপু, এটা আসলে খুব খারাপ শোনা গেল যে আমি আপনাকেও না করছি, ভালো শোনা গেল। আমাকে না করছেন তো আর যে কিবরিয়া শো থেকে যে আমি উঠে গিয়েছিলাম, এই চোয়ালটা এক পাশ থেকে খুলে যায়, আরেক পাশ থেকে চোয়াল হচ্ছে গুড়া গুড়া হয়ে যায়। যে ধুমতানা করতে করতে আমি ঘুরতে ঘুরতে পড়ে গিয়ে আমি কাচের মধ্যে পড়ে গেলাম এবং এখান থেকে এই পর্যন্ত কেটে গেল। একটু অপেক্ষা করেন, মানে আমি আসলে সবকিছু আমার তালগোল পাকিয়ে যাচ্ছে। আমার আগের হাজবেন্ড কেন এসে আমার বাসার সামনে হাই হ্যালো দিবে, টাটা বাই বাই দিবে? আপনার ট্রিটমেন্টের সময় তো একটা বড় অনেক বড় অ্যামাউন্ট লেগেছে, এটা কে দিল? রিফাত? অবশ্যই আমার এক্স হাজবেন্ড রিফাত, সেও এখানে কিছু টাকা দিয়েছে। যেমন আপনার কাছেও আজকে এসেছি আমার সাথে যে অত্যাচারটা হয়েছে, এই অত্যাচারটা কথা বলার জন্য। দর্শক, নাগরিক টিভির স্পেশাল আয়োজনে আজকে যে ব্যক্তি আমাদের সাথে উপস্থিত আছেন তিনি হচ্ছেন রয়া তাসনিম। নামটা শুনে কিন্তু অনেকেই বুঝতে পারছেন কে রয়া তাসনিম হচ্ছে। তিনি দাবি করেছেন তিনি সাবেক স্বামী দ্বারা বেশ নির্যাতিত হয়েছে যৌতুকের জন্য, এবং ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়াতে তার কিছু নির্যাতিত হওয়া ভিডিও এবং ছবি বেশ ভাইরাল। ইতিমধ্যে অনেক মিডিয়া কিন্তু তার এই বিষয়টা নিয়ে তার সাবেক স্বামী এমডি রনি এবং রয়া তাসনিমের বেশ মিডিয়া কভারেজ করেছে, এবং এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করা হচ্ছে। রয়া তাসনিম আজকে আমাদের নাগরিক টেলিভিশনে উপস্থিত হয়েছে এমন কিছু তথ্য এবং প্রমাণ নিয়ে, যার মাধ্যমে তিনি দাবি করছেন যে আমরা বুঝতে পারবো আসলেই তিনি নির্যাতিত হওয়া একজন নারী এবং স্বামীর দ্বারা আসলে এখন পর্যন্ত তিনি নির্যাতিত হচ্ছেন। আমরা জানবো তার কথাগুলো। আপনার আসলে বার্থডেটা কবে? রিয়েল বার্থ ডেট হচ্ছে 1996 15 মার্চ। তাহলে 1989 সালে কার জন্ম হলো? যেটা পাসপোর্ট আপনারা দেখেছেন, ওই পাসপোর্টটা অ্যাকচুয়ালি, যেটা সত্যি কথা বলতে গেলে, ফ্যামিলিগতভাবে ওই পাসপোর্টটা আমার করা হয়েছিল যে ছেলেটার সাথে, যে লোকটার সাথে বলেছে, যে লোকটার সাথে আমার প্রথম বিয়ে হয়েছিল, ওই লোকটার সাথে আমার বিয়ে হয়নি। ওই লোকটার সাথে একটা পারিবারিকভাবে একটা কথা হয়েছিল, যদি হচ্ছে তার সাথে সে আমাকে আমেরিকা নিয়ে যেতে পারে তাহলে হচ্ছে তার সাথে আমার একটা সম্পর্ক হবে। আচ্ছা, আপনার পুরো নামটা আমাকে যদি একটু বলতেন। আমার পুরো নাম হচ্ছে, যেটা আমার আইডির নাম, সেটা হচ্ছে তাসনিম সারা প্রিয়া। রয়া নামটা আমার ডাক নাম, সো ওটা দিয়ে আর কি ফেসবুকে দেওয়া রয়া তাসনিম। তাহলে তাসনিম সারা জিনাত কে? জিনাত তো আমার আরেকটা ডাক নাম, বাট আমার আইডির মেইন নাম হচ্ছে তাসনিম সারা প্রিয়া। আচ্ছা, আপনি যদি বলতেন যে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন আসলে কত, কি পর্যন্ত পড়েছেন? আচ্ছা, আমি এইচএসসি পর্যন্ত পড়েছি। এইচএসসি পর্যন্ত? আপনার স্কুল কলেজ নামগুলো একটু করলে হয় না? আচ্ছা, বলতে চাচ্ছি। হ্যাঁ, এটা ঘাটাঘাটি হয়ে যাবে, এই জন্য স্কিপ করলে ভালো হয়। মানে স্কুল কলেজ তো ধরেন আমি ঢাকা সিটি কলেজে পড়েছি, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়েছি, এটা আসলে লুকিয়ে রাখার কি? আসলে লুকিয়ে রাখা আর কি, সবাই এখন তো অলরেডি অনেক জেনে ফেলেছে মানুষ, এই জন্য আর কি নামটা আমি বলতে চাচ্ছিলাম না। তার মানে আপনার পাস্টে কি অনেক অন্ধকার আছে? আচ্ছা, আপনাকে একটু থামিয়ে দিই, আমি দর্শকদের বোঝার জন্য একটু বলছি। আমরা আসলে এখানে চেষ্টা করব, যেহেতু আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এমডি রনি তার সাবেক স্বামী তার কথাবার্তাও শুনেছি, তো সেখান থেকেই কিছু, তার সাবেক স্বামী কিছু তথ্য প্রমাণ দিয়েছে, যেটা আজকে রয়া তাসনিম আমাদেরকেও দেবে। সেখান থেকেই কিছু তথ্য আমি আপনাদেরকে জানাচ্ছি। তার সাবেক স্বামী কোনো একটা গণমাধ্যমে বলেছে যে রয়া তাসনিমের এমডি রনির সাথে বিবাহ হয়েছে তৃতীয় বিয়ে, এটা রয়া তাসনিমের, এবং প্রথম রয়া তাসনিম বিয়ে করেছে, তার পাসপোর্টে দেখা গেছে মোহাম্মদ নওশাদ হোসেনের সাথে, এবং সেখানে তার বার্থ ডেট ছিল 15 মার্চ 1989, যেখানে আমরা হিসাব করলে প্রায় 37-38 বছর, এবং সেখানে পাসপোর্টে নাম ছিল তাসনিম সারা জিনাত। এই নামে প্রথম স্বামীর সাথে বিয়ে হয়েছে, এবং দ্বিতীয় তিনি যে বিষয়টা দেখিয়েছেন সেটা হচ্ছে তাসনিম সারা প্রিয়া নামে, যেটা অলরেডি কিন্তু আপু স্বীকার করলেন যে তাসনিম সারা প্রিয়া তার রিয়েল নেম, এবং সেটার তার দ্বিতীয় হাজবেন্ড মুস্তাফিজুর রহমান রিফাত, এটা কিন্তু এমডি রনি না, মুস্তাফিজুর রহমান রিফাত, তার সাথে একটা মেয়েও আছে। সেখানে পাসপোর্টে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে 15 মার্চ 1996 সালে যে ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি তাসনিম সারা প্রিয়ার জন্ম, তার হিসাব মতে এখন
27 থেকে 28 বছর। তাহলে আমাকে একটু জানাবেন আপনি কি আসলে প্রিয়া না জিনাত, কোন নামে ডাকবো আপনাকে আমি? প্রিয়া জিনাত দুইটাই আমার নাম, বাট কিন্তু বার্থ ডেটটা দুটো আপনার না। না, অবশ্যই না। তাহলে দুটো পাসপোর্টে কেন দুটো নাম? একটা মানুষের দুটো পাসপোর্ট হয় কি করে? এগুলো সে নিজে নিজে করেছিল, সে আমাকে বলেছিল। সে মানে আপনার তৃতীয় স্বামী করেছে? না না, ফার্স্ট। উনি আমার স্বামী না, যে স্বামী হওয়ার কথা ছিল, তাতেই আপনি পাসপোর্টে তার নাম দিয়ে দিলেন? না না, পাসপোর্টে আমি দেইনি, সে এই পাসপোর্টগুলো রেডি করেছিল। যদি সে আমাকে আমেরিকা নিয়ে যেতে পারে তাহলে হচ্ছে তার সাথে আমার বিয়ের সম্পর্কটা আগে বাড়বে, এই জন্য সে আগেই এগুলো রেডি করেছিল। কিন্তু আপনার সাবেক স্বামী এমডি রনি, যিনি নিজেই দাবি করছেন তিনি তৃতীয় স্বামী, কিন্তু আপনি বলছেন তিনি দ্বিতীয় স্বামী। আপনার হাজবেন্ড এমডি রনি এখন তো তার সাথে ডিভোর্স হয়ে গেছে, রাইট? আমি তাকে ডিভোর্স দিয়েছি অগাস্টের 13 তারিখে। কিন্তু তিনি আবার বারবার বলছে আপনার নাকি সেই এখতিয়ারটা নেই, মানে আপনাদের যখন বিয়ে হয়েছে সেই নিকাহ নামাতে নাকি এখতিয়ার ছিল না। তাহলে কি করে ডিভোর্স দিলেন? রনি বিয়ের দিন আমাকে যখন কাবিননামাতে সাইন নেয়, আপনাদের আমি ছবি দেখাতে পারবো, কাজী তো সে নিয়ে আসছিল, সে তার কাজী দিয়ে একটা স্ট্যাম্পে আমাকে সাইন নেওয়ায়। সেই স্ট্যাম্পে লেখা ছিল, আমি সেই স্ট্যাম্পটা আমাকে বলেছিল যে এটা বিয়ের স্ট্যাম্প, আপনি সাইন করে দেন। সো আমি সাইন করে দিয়েছিলাম। আমি তো বিয়ের দিন পড়তে যাইনি যে এই স্ট্যাম্পে কি লেখা আছে। পরে যখন তার সাথে আমার ঝগড়াঝাটি হয়, এক পর্যায়ে আমি বলি যে আমি আপনার সাথে থাকবো না, আপনি আমাকে ডিভোর্স দিয়ে দেন বা আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব। তখন সে আমাকে বলে যে বিয়ের দিন আমি যে স্ট্যাম্পে সাইন করেছিলাম সেই স্ট্যাম্পে আমাকে সে লিখিয়েছিল যে আমি কখনো তাকে ডিভোর্স দিতে পারবো না, ডিভোর্স দিলে সে দিবে, আমি দিতে পারবো না, এবং আমি যদি তাকে ডিভোর্স দেই সে আমার নামে নানা রকম লিগ্যাল অ্যাকশনে যেতে পারবে। বর্তমানে তাসনিম আপু, আসলে আমি কি নামে ডাকবো আমি বুঝতে পারছি না, এতগুলো নাম নামে আপনি রয়াত তাসনিম, যে নামে রয়াত তাসনিম, জিনাত, প্রিয়া, আমি আসলে কনফিউজড হয়ে যাচ্ছি। আপনি বলছেন আপনার দুটো বিয়ে হয়েছে এবং এমডি রনি আপনার দ্বিতীয় স্বামী, আপনার এমডি রনির সাথে একটা বাচ্চা আছে, এবং আমার ফার্স্ট হাজবেন্ড রিফাত উনি আপনার প্রথম হাজবেন্ড, ওনার সাথে আপনার একটা মেয়ে সন্তান আছে। দ্বিতীয়টা কি ছেলে? না, দুজনেই মেয়ে। আমার বড় বেবির বয়স 8 বছর এবং ছোট বেবির বয়স 10 মাস। আর এমডি রনির পক্ষতে কতজন মানুষ আছে ওখানে? আমি জানি 3টা বউ, আপনার দাবি মতে। ওনার 2টা ওয়াইফ এখন স্টেবল অবস্থায় আছে, এবং যে আরেকটা ওয়াইফ, এটা যখন আমি মিডিয়ার সামনে এসেছি সে তো বলছে যে মিডিয়ার সামনে আমি তার 3 নাম্বার ওয়াইফ, বাট আমি হচ্ছি তার 4 নাম্বার ওয়াইফ। 4 নাম্বার? জি, আমাকে সে বিয়ে করেছে 2022-এ। এটা কি কোটা পূরণ করলেন উনি? মনে হয়, আমি জানি না। আমাকে সে বিয়ে করেছে 2022-এর নভেম্বরে। তো মেয়েটার সাথে আমার কথা হয়েছে, মেয়েটার কিছু ভয়েস আমার কাছে আছে, বাট মেয়েটা নাম প্রকাশ করতে ইচ্ছুক না। তো মেয়েটা হচ্ছে ইরানি বোরকা বাজার, এটা যমুনা ফিউচার পার্ক অনেক জায়গায় আছে। ইরানি বোরকা বাজারের কর্তব্যরত একটা মেয়ে ছিল, এবং এই মেয়ের সাথে তার সম্পর্ক হওয়ার পরে মেয়েটাকে সে বিয়ে করে এবং মেয়েটাকে 7 দিনের মাথায় সে ডিভোর্স দেয়। তো এই মেয়েটা কোথা থেকে আসলো? মানে এই মেয়েটা আমি যখন মিডিয়ার সামনে, একটু অপেক্ষা করেন, মানে আমি আসলে নাম, এতগুলো বিয়ে, সবকিছু আমার তালগোল পাকিয়ে যাচ্ছে। আমাকে আপনার স্বামী? জি, এমডি রনি। জি। তার 2টা ওয়াইফ আছে? আপনি 3 নাম্বার? জি। মাঝখানে আরেকটা ঢুকে গেছে? হ্যাঁ, মাঝখানে আরেকটা। সে হচ্ছে, তার নামটা আমি বলবো না। আপনি যদি কোনো প্রমাণই না দিতে পারেন তাহলে কিভাবে একটা এলিগেশনস দিচ্ছেন যে ওর আরেকটা মানে দুইটার মধ্যে আরেকটা? তার প্রেজেন্ট হাজবেন্ড জানে না যে এমডি রনির সাথে তার বিয়ে হয়েছে। ওরে বাবা, সেও না জানিয়ে করেছে? জি। এখন যদি সে এমডি রনির কথাটা সামনে এসে স্বীকার করে তাহলে হচ্ছে তার এই সংসারটা ভেঙে যাবে। আচ্ছা, ওকে। তাহলে ওই মেয়েটার সাথে 7 দিন? জি, ওই মেয়েটার সাথে 7 দিন রিলেশন হওয়ার পরে 7 দিন, বিয়ের 7 দিনের মাথায় সে মেয়েটাকে ডিভোর্স দিয়ে দেয়। তাহলে প্রথম এবং দ্বিতীয় ওয়াইফের সাথে কতদিন সংসার করেছে? আমার যতটুকু জানা মতে প্রথম ওয়াইফের সাথে প্রায় 24-25 বছরের সংসার, এবং দ্বিতীয় ওয়াইফের সাথে তার 8-10 বছরের সংসার। মানে 34 বছর উনি শুধু সংসারই করে গেছে? জি জি। এটা কি আপনি মানে একজন থাকা অবস্থায় তো আরেকজন আসছে নাকি? অবশ্যই, তার বড় ওয়াইফকে বিয়ে করার পরে সে তার সেকেন্ড ওয়াইফকে বিয়ে করে। তার মানে দুজনেই ছিল? হ্যাঁ, সে অনেকগুলো বিয়ে করবে এবং সে সব বউদের নিয়েই থাকবে, তার এরকম একটা। আপনি তো জানতেন যে তার 2টো বউ আছে? তাহলে আপনি তো ওই মিলেমিশে থাকার, সতীনদের সাথে মিলেমিশে থাকার জন্যই বিয়ে করেছেন নাকি? না, আমি সতীনদের সাথে মিলেমিশে থাকার জন্য বিয়ে করিনি। আমি তাকে বিয়ে করার সময় জানতাম তার একটা ওয়াইফ আছে। এই যে এই সমস্যাটা ক্রিয়েট হয়েছে, এই সমস্যাটাতে আসলে কতগুলো মানুষ ইনভলভ। আপনি দেখুন, রয়া তাসনিম, তিনি তার 2টো স্বামী ইনভলভ, একজন স্বামী ইনভলভ না, 2জন স্বামী ইনভলভ। আচ্ছা, আপনার ইচ্ছা, আপনি বলতে পারেন। না, রিফাত এবং এমডি রনি, 2জন। হ্যাঁ, এমডি রনি, এবং 2জন বাচ্চা ইনভলভ, 4 জন।
আপনি একজন, 5 জন। এদিকে যদি দেখি আপনার স্বামীর কতগুলো বাচ্চা আগের ঘরে? প্রায় তার মনে হয় 8-9টা বাচ্চা আছে। মনে হয় মানে আপনি জানেন না আপনার স্বামীর সে কতগুলো? একবার আমাকে বলেছে 2 ঘরে মিলিয়ে তার 7টা বাচ্চা আছে। সব বাচ্চাদের একত্রিত ভাবে আমার সাথে কখনো দেখা হয়নি, বা 2 বউয়ের সাথে আমার কখনো দেখা হয়নি, তার বড় ওয়াইফের সাথেই দেখা হয়েছিল। এবং সে আবার আরেকদিন বলেছে যে তার 2 ঘর মিলিয়ে তার 10টা বাচ্চা। এখন আমি নিজেও জানি না আসলে তার কয়টা বাচ্চা। মানে বাচ্চাই 10টা? জি। তাহলে ওই 2 বউ? ওই 2 বউকে ধরেন তাহলে 12টা। জি। আবার এক বউ বের হয়েছে? জি। 13টা। জি। আসলে এই এমডি রনির সাথে আপনার কিভাবে পরিচয়, কিভাবে কি করলেন একটু সংক্ষেপে যদি বলতেন। 2019 বা 20 সাল থেকে আমি যখন লাইফ প্রেজেন্টারের কাজ শুরু করি, তার আরাবিয়ান বোরকা কালেকশন পেজ থেকে এবং তার মুসা ব্র্যান্ড, এবং অ্যাজ এ ওনার হিসেবে তার সাথে আমার পরিচয় হয়। এবং এই পরিচয়টা থেকেই ধরেন যে আস্তে আস্তে সে আমাকে রেগুলার ফোন করতো, তার সাথে রেগুলার কথা হতো। তো এইভাবেই আর কি দেখা হতে হতে কথা হতে হতে রেগুলার যখন ফোন করা শুরু করে, তো আস্তে আস্তে ব্যাপারটা হচ্ছে প্রেমের দিক থেকে সে আমাকে বলে যে আমি তোমাকে বিয়ে করতে চাই। এভাবেই হচ্ছে আমাদের বিয়ের সম্পর্কটা আগায়। মানে কোনোভাবে প্ররোচনা দিয়েছে যে প্রথম হাজবেন্ডকে ছেড়ে চলে আসো আমার কাছে, এরকম কিছু? আমার ফার্স্ট হাজবেন্ড রিফাতকে আমি 2018-তে ডিভোর্স দেই। তারপরে হচ্ছে আবার ওইটার কারণটা কি একটু বলা যায়, মানে কি কারণে? ওইটার কারণটা একটা রাগের কারণে, খুবই সিম্পলি ব্যাপারগুলো নিয়ে আসলে আমাদের ডিভোর্স হয়েছিল। রাগে জিদে এই ব্যাপারগুলো নিয়ে আর কি মিলামেশা হচ্ছিল না, ডিভোর্সটা হয়েছিল, আমি দিয়েছিলাম। তারপর যেহেতু আমাদের একটা বেবি আছে, এই বেবির কথা চিন্তা করে আমি আবার দ্বিতীয়বার তার কাছে যাই। এবং তো ভালোবাসতেন তাকে সম্ভবত। জি। দ্বিতীয়বার যখন তার কাছে যাই তখন হচ্ছে অলরেডি রনির সাথে আমার পরিচয় আছে। দ্বিতীয়বার যখন আমি আমার হাজবেন্ডের কাছে ব্যাক করি, রিম্যারেজ করি। আচ্ছা, আমি তো জানি যে ইসলামে নাকি একটা প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়। না, ওই প্রসেসের মধ্য দিয়ে আমরা যাইনি। আমরা রেগুলার একটা লং টাইমের মতো 3 বছরের মতো আমাদের মধ্যে একটা গ্যাপ ছিল। তারপরে হচ্ছে আমরা আবার রিম্যারেজ করেছি। তার মানে রিফাতের বাসায় তখন থাকতেন আপনি? জি। রিফাতের বাসায় যাওয়ার পরে কিছুদিন তার সাথে আমার সম্পর্ক ছিলই না। আমি তো ফোন টোন দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, তার শপে লাইভ করা বন্ধ করে দিয়েছিলাম। কিছুদিন পরে, প্রায় 5-6 মাস পরে সে আবার আমাকে ফোন করে। জি, এমডি রনি আবার আমাকে ফোন করে বলে যে আমাকে রেখে চলে গেলা, এই সেই, তোমাকে আমি বিয়ে করতে বললাম, আমাকে বিয়ে করলা না, তুমি রিফাতের কাছে চলে গেলা, তো আমার সাথে এসে। তো আমি বললাম যে দেখেন, আমি তো ফেরত আসছি আমার বাচ্চার জন্য, অবশ্যই আমার একটা বাচ্চা আছে, তার ভবিষ্যতের কথা চিন্তা করেই আমি আমার হাজব্যান্ডের কাছে ফেরত আসছি। আর আপনার কাছে তো আমি আগেই বলেছিলাম যে এই বিয়েটা আমি একটা জেনে শুনে একটা ম্যারিড লোকে বিয়ে করতে পারবো না। এবং এইদিকে আমার হাজব্যান্ডের সাথেও যখন আমার বনিবনা আবারও করতে প্রবলেম হচ্ছিল, আমাদের মধ্যে যে খুব বড় কোনো প্রবলেম ছিল সেটা না, এই ছোটোখাটো কথা নিয়ে তুমি এটা বললা না কেন, এটা করলা কেন, এরকম করলা কেন, সেরকম করলা কেন, ছোটোখাটো কথা নিয়ে যখন রাগ হতে হতে মানে আমি করলাম, তখন আবারও মনে হলো যে না, তার কাছে ফেরত এসে মনে হয় আমি ভুল করেছি। সে যথেষ্ট ভালোই ছিল, আমি এখন স্বীকার করব যে আমার রাগের কারণেই আমি তাকে ফেলে আসছি। আপনার কি একটু আফসোস হয় যে আপনি প্রথম স্বামীকে? জি, আমার আফসোস হয়। তাকে যদি আমি ফেলে না আসতাম আজকে হয়তো আমার এখানে বসে থাকতে হতো না। রিফাতকে ভালোবাসি কি না সেটা আমি বলতে পারবো না, বাট রিফাতের সাথে যে অন্যায় করেছি, তার সাথে যে রাগ করে জিদ করে আমি আমার সংসারটা ভেঙে এসেছি, এবং এই যে দেখেন এই পাপের শাস্তিটার জন্যই আজকে আমি এখানে আপনার সামনে বসে আছি, আমার চেহারার এই অবস্থা হয়ে গেছে। তারপরে দেখা গেল যে সে আমাকে বলতেছে যে রিফাতের সাথে তোমার যেসব প্রবলেম হয়েছে এগুলো কখনোই আমার সাথে হবে না, তুমি যেভাবে বলবো আমি সেভাবেই তোমাকে দেখার চেষ্টা করব, যেভাবে চলার চেষ্টা করবো সেভাবেই তোমাকে চালানোর চেষ্টা করব। যেসব কারণে তোমার চোখে পানি আসছে, একটা প্রেমের সম্পর্কে মানুষ যেসব বলে, যেসব কারণে তুমি আজকে কান্নাকাটি করতেছো, এসব রিজন আমি কখনো তোমাকে দিব না। তো আস্তে আস্তে তার প্রতি আমার একটা ট্রাস্ট আসে, এবং পরে তার ফার্স্ট ওয়াইফের কথা জানা সম্পর্কেও হচ্ছে আমি তাকে বিয়ে করার ডিসিশনটা নেই। সেটা তো আমি বুঝতেই পারছি, না হলে তো এরকম আসলে বিপদে পড়তেন না। ঠিক কতদিন আপনারা একসাথে ছিলেন, আসলে কথা বলেছেন বা মনের ভাব আদান প্রদান করেছেন? নরমাল পরিচয় বলেন, নরমাল পরিচয়টা ছিল 2 বছরের মতো টোটাল। আর যদি বলেন যে প্রেমের সম্পর্কটা 6 মান্থের মতো ছিল। ওই সময় যে আপনারা ঘুরেছেন বা জি, রেগুলার একটা ঘোরাফেরা হয়েছে, কথা বলা হয়েছে। তখন আপনি শপিং করতে পছন্দ করেন, সে তো জানতো? জি, জানতো। আপনি ঘুরতে পছন্দ করেন? জি, জানতো। তিনি জানতো? জি। এবং আপনি তখন হিজাবও করতেন না? না না, আমি তখন হিজাব ছাড়াই চলাফেরা করতাম। হিজাব ছাড়াই আপনাকে সে পছন্দ করে বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছে। সেই সময়টা ওনার একটা ওয়াইফ ছিল বা 2টা ওয়াইফ ছিল বা 3টাই ওয়াইফ ছিল, উইথ 10 কিডস। জি। আপনার একজন হাজবেন্ড ছিল। জি। ওই সময়টা তাহলে একটা পরকীয়ার সম্পর্ক ছিল। আমার কথা হচ্ছে তার একটা সম্পর্ক আছে, সেই ওয়াইফ আছে, এটা তো একটা পরকীয়া সম্পর্ক। তার উপরে হচ্ছে আপনি সেই ওয়াইফকে কি জানান নাই? তিনি তো এখন ওয়াইফ তো তার,
তার ওয়াইফকে কি সে কি জানিয়েছে না জানাবে না সেটা তো তার একটা কিন্তু আপনি জিজ্ঞেস করেছিলেন যে তুমি জানিয়েছো কিনা? আমি তাকে বলেছিলাম যে আপনার ওয়াইফ যখন জানতে পারবে তখন কি হবে, তখন সে বলল যে আমি মানিয়ে নিতে পারবো। মানে মোটামুটি গোপনে বিয়ে করেছেন তার ওয়াইফকে না জানিয়ে। কিন্তু আপনার মনে হয়নি যে যেহেতু ওই ওয়াইফের ঘরে সন্তান আছে, একটা সংসার আমি নষ্ট করতে যাচ্ছি, একটা পরিবার আমি নষ্ট করতে যাচ্ছি, বা দুইটা পরিবার নষ্ট করতে যাচ্ছি, এই চিন্তাটা আপনার মধ্যে, এই মনুষ্যত্ব বোধটা কি আপনার মধ্যে জাগেনি? তার বড় ওয়াইফের সাথেই আমার দেখা হয়েছিল। ওনার এজ কত? ওনার এজ প্রায় 40 এর কাছাকাছি। ফার্স্ট ওয়াইফ? জি 40 এর। আর আপনার স্বামী এমডি রনির? ওনার এজও 40 এর কাছাকাছি। সাথে তার আমার একবারই দেখা হয়েছিল একটা শপ ওপেনিং এর সময়, তার যে মুসা ব্র্যান্ড, ওই ব্র্যান্ডের ওপেনিং এর সময় তার সাথে আমার দেখা হয়েছিল। তা আমি মানুষের কাছে একটা প্রশ্ন করতে চাই যে সে যে দুইটা বউ রেখে সে আমার প্রেমে পড়লো, এটাকে কি পরকীয়া বলে না? সে নিজেও তো পরকীয়া করেই তো আমার সাথে সম্পর্ক করেছে, তো এখন কেন আমাকে পরকীয়ার দোষী বলে সে আমার কাছ থেকে সে নিজের দোষ ছাড়িয়ে নিতে চাচ্ছে? কিন্তু আপনি কিভাবে একটা পরিবার আছে যেন এই সংসারটা ভাঙলেন? তার সাথে আমার কথা হয়েছিল যতটুকু নিয়ে যে তার ওয়াইফের সাথে তার সম্পর্ক ভালো না, তার ওয়াইফ তার ওয়াইফের মতো থাকবে, সে আমার সাথে থাকবে। এটা কি তাহলে ওই পরিবারকে বঞ্চিত করা হচ্ছে না? এটা তো আসলে আমার ব্যাপার না। আমার মনে হয় যে বাংলাদেশের যে আইনে সেখানেও হয়তো প্রথম স্ত্রীর, যদিও আমি বিয়ে সম্পর্কে অত বেশি জানি না, যতটুকু জানি প্রথম স্ত্রীর অনুমতি ব্যতিরেকে বিয়েটা করা বৈধ না, চাইলে প্রথম স্ত্রী মামলা করে দিতে পারে। এখন তার ওয়াইফ জানার পরে কেন মামলা করলো না, এটা আসলে আপনার তার ফার্স্ট ওয়াইফকে ডেকেই জিজ্ঞেস করতে হবে যে সে যখন জানলো আমার কথা সে কেন মামলা করলো না। তারপরে তো এই যে আমাদের বিয়েটা হলো, সে দক্ষিণখানে তার সেকেন্ড ওয়াইফের কাছে যে থাকে, কথাবার্তায় তার মানুষের সাথে, কিছু এলাকার মানুষের সাথে কথা বলার পরে আমি জানতে পারলাম যে তার আরেকটা ওয়াইফ আছে। বিয়ের পরে ফার্স্টলি আমি আমার মায়ের বাসায় থাকতাম, তখন ভাবলাম যে বিয়ে যেহেতু করেই ফেলেছে আমাদের আলাদা একটা সংসার দরকার। তখন যখন রনিকে বলি যে আমি আলাদা একটা বাসা নিয়ে থাকতে চাই, তখন রনিকে ফার্স্টে সে মানেনি। তারপরে আমি মানানোর পরে সে বলে যে ঠিক আছে তুমি যদি নিতে চাও আলাদা বাসা নাও। তারপর আমরা আলাদা একটা বাসা। আপনার মায়ের বাসায় থাকতেন তখন রনি কোথায় থাকতো? সে তার বড় ওয়াইফের কাছেই থাকতো। আপনার খারাপ লাগতো না? বিয়ের পরে যখন সে আমাকে ফার্স্টে রেখে চলে গেল তখনই আমার মনে হয়েছিল যে এই বিয়েটা আমার করা উচিত হয় নাই। তারপর যখন আমরা আলাদা বাসা নেই, সেই আলাদা বাসা থেকেই হচ্ছে তার সাথে আমার দ্বন্দ্বটা শুরু হয়। প্রথম দ্বন্দ্বটা ছিল আমার মেয়েকে নিয়ে। সে বাসায় আসলে তাকে আমার টাইম দিতে হবে, এই যে আমার যে আরেকটা বেবি আছে, বেবিকে টাইম দেওয়া যাবে না। সে বিজনেসের জন্য আমার কাছে টাকা চায়, যে যৌতুকের কথাটাই আমার মামলাতে লেখা। সে তার আরাবিয়ান বোরকা কালেকশন এক্সপেন্ড করার জন্য সে আমার কাছে টাকা চায়। আমার বাবার একটা ফ্ল্যাট আছে, সে ওইটা ধরেই আমার কাছে, এবং ফার্স্টে আমাকে ফ্ল্যাটের কথা বলেনি, ফার্স্টলি আমাকে বলে যে তোমার মায়ের কাছ থেকে বা তোমার মামাদের কাছ থেকে আমাকে টাকা ধার নিয়ে দাও। সে আমাকে প্রথমে বলে যে 10 লাখ 15 লাখ এরকম টাকা আমাকে ধার নিয়ে দাও। তখন হচ্ছে এই ব্যাপারটা নিয়ে বিরোধ শুরু হয়। তখন সে প্রাউডলি আমাকে বলে যে তার যে বড় ওয়াইফ আছে, তার বড় ওয়াইফ তার আরাবিয়ান বোরকা কালেকশন শুরু করেছে তার বড় ওয়াইফের টাকা দিয়ে। সে আমাকে এটাও বলে যে আমার সেকেন্ড ওয়াইফের মা পুলিশ অফিসার ছিল, সেকেন্ড ওয়াইফের মা যখন মারা যায় পেনশনের টাকা থেকেও সে অনেক বড় একটা অ্যামাউন্ট নিয়ে এই ব্যবসার কাজে লাগায়। তখনই সে আমাকে বলে যে ওরা যদি দিতে পারে তুমি দিতে পারবা না কেন? তখন আমি বললাম যে এটা আমার পক্ষে কখনোই পসিবল না। এটা নিয়েও একটা মতবিরোধ, তার সাথে দ্বিধাদ্বন্দ্ব আমার চলছিল। সে টোটালি আমাকে একটা নজরবন্দি একটা জীবনযাপন দিয়ে দেয়। সে বাসা থেকে আমাকে বের হতে দিত না, সে আমাকে একা কোথাও বের হতে দিত না। আমি যদি আমার বাচ্চাকে নিয়ে কোথাও ঘুরতেও শপিং করতে যাব বা এখানে কোথাও যাব, শপিং তো করতে যাইতেন আপনার রিফাত অর্থাৎ আরেকজন যে হাজবেন্ড তার সাথে। আচ্ছা, রিফাতের সাথে কি আপনার ডিভোর্স হয়েছিল ওনার সাথে বিয়ের সময়? মানে দ্বিতীয়বার যে রিম্যারেজ করলেন তারপরে? হ্যাঁ অবশ্যই, ডিভোর্স দেওয়ার পরেই তো আমি তাকে বিয়ে করেছি। সে যেটা বলেছিল নিরনে যে আপনি বাচ্চাকে নিয়ে শপিং এ যেতেন সাবেক স্বামী রিফাতের সাথে, আপনাদের কি আবার তৃতীয়বার রিম্যারেজ করার মানে পরিকল্পনা চলছিল কিনা? বাচ্চার বাবা তার সাথে আমি শপিং এ যেতাম, এই ঘটনাটা অনেক পরে। ফার্স্টে রনির সাথে বিয়ে করার কিছুদিন পরেই আমার মেয়ে যখন তার বাবার সাথে দেখা করতে যাবে, রনি এটা কখনোই মেনে নিচ্ছিল না। এই যে সে এখন বলতেছে যে পরকীয়া, আমি আমার আগের হাজবেন্ডের সাথে পরকীয়া করেছি, যেটা নাম সে দিয়েছে। তার সাথে আমার কথাটা হচ্ছিল অ্যাজ এ প্যারেন্ট হিসেবে, বাচ্চাটা খেয়েছে কিনা বা বাচ্চাটা ভালো আছে কিনা, যেহেতু আমি অন্য একটা সম্পর্কে জড়িয়ে গিয়েছি, অন্য একটা লোকের সাথে আমি আছি। তো এতটুকু কনসার্ন থেকেই তার সাথে আমার কথা হচ্ছিল যে না বাচ্চাটা ভালো আছে বা ও রেগুলার স্কুলে যাচ্ছে বা ওর কোনো রকম শারীরিক অসুস্থতা, এগুলো নিয়েই তার সাথে আমার মাঝে মাঝে টুকিটাকি হাই হ্যালো হতো। এই কথাটাকেই সে মেনে নিতে পারছিল না এবং সে জোরপূর্বক আমাকে সেই স্কুলে নাম দেওয়ায় যে সে আমার মেয়ের আসল বাবা।
এই যে তার সাথে এটা নিয়ে আমার দ্বন্দ্ব হয় এবং এই ব্যাপারটাকে সে না মানতে পেরেই মানুষের কাছে এখন এটা প্রচার করে, আমার ফ্যামিলির কাছে বলে যে আমি নাকি আমার হাজব্যান্ডের সাথে পরকীয়া করছি। যে এই যে আমার উপর একটা পাশবিক নির্যাতন করেছে, এই নির্যাতনটাকে ঢাকার জন্যই সে হচ্ছে এই কথাগুলো বলছে। এই যে ফ্ল্যাটটার কথা বলেছেন, সেই ফ্ল্যাটটা নাকি আপনাদের নামেই নাই, সেটা নাকি মামলা চলতেছে, মানে কোন একটা বিল্ডার্স কোম্পানি তাদের সাথে মামলা চলছে। তো আপনাদের নামেই যে ফ্ল্যাট নাই সেটা আপনি কিভাবে তাকে লিখে দিবেন বা সেটা বিক্রি করে কিভাবে তাকে? টোটাল বিল্ডিংটা আমার বাবা করেছে। তো এটা নিয়ে যে ল্যান্ড ওনারের সাথে স্লাইটলি কিছু ইস্যু আছে আমাদের সাথে, যেগুলো এখনো শেষ হয়নি। তখন আমি একটা পর্যায়ে যে বলি যে আমি আপনার সাথে আর সংসার করতে চাচ্ছি না, এইভাবে আসলে সংসার টিকিয়ে রাখা আমার কাছে সম্ভব হচ্ছে না। আর এই যে আপনি নানান বাসায় নানান ওয়াইফের সাথে থাকেন, এগুলো আমার মেনে নিতে এখন কষ্ট হচ্ছে। একটা পর্যায়ে এসে সে আমার সোশ্যাল মিডিয়া ইউজ করতে দিত না, যে ফেসবুক চালানো যাবে না, ইনস্টাগ্রাম চালানো যাবে না, মানে বাইরের একটা দুনিয়ার সাথে কোনো রকম একটা যোগাযোগ সে আমাকে রাখতে দিবে না। আর তারপরে হচ্ছে যে আমার কোনো ফ্রেন্ডদের সাথে আমি সম্পর্ক রাখতে পারবো না, কোনো ফ্রেন্ডের সাথে আমি দেখা করতে পারবো না। আমার যে স্কুল কলেজের যে মেয়ে ফ্রেন্ডরা ছিল, আমার মেয়ে ফ্রেন্ডদের সাথেই সে আমাকে সম্পর্ক রাখতে দিতে চাচ্ছিল না। বিয়ের পরে সে এক্সট্রিম লেভেলে আমার এই পর্দাটাকে নিয়ে যেতে চায়। তো আমি এটা বলবো যে বাংলাদেশের মানুষ ভাবে যে বাংলাদেশের মানুষের ধর্মের প্রতি অবশ্যই একটা সেন্টিমেন্ট কাজ করে, ধর্মভীরু মানুষ আমরা সবাই। তো সে এটা একটা অ্যাডভান্টেজ নিচ্ছে যে ধর্ম নিয়ে কথা বললেই হয়তো বা আমি বেঁচে যাব, যে আমি তাকে পর্দা করাতে চেয়েছি। তো এখানে একটা কথা আছে, আমি যদি এখন জোর করে আপনাকে হিজাব পরে দিই, আপনাকে ভালো লাগবে? বিয়ের আগে আমি আপনাকে বলেছিলাম যে আমি নর্মালভাবে পর্দা করব এবং আমি নর্মাল হিজাব, নর্মাল যে একটা সুন্দর মতো যে একটা পর্দা করা, ওই রকমই একটা সুন্দর একটা পর্দা আমি করব। তো তোমাকে তো কেউ বলে নাই যে জোর করে তুমি একটা মানুষের উপরে পর্দা চাপাই দাও, জোর করে তুমি মানুষকে পর্দা করাও। কেউ কি তোমাকে এই কাজটা দিয়েছে, তোমার কাঁধে চাপিয়ে দিয়েছে যে তুমি এরকম খোলা মেয়ে বিয়ে করে তুমি পর্দা করাও, এতে তোমার হচ্ছে কি বলে অনেক পুণ্য হয়ে যাবে। বারান্দায় কাপড় টানিয়ে রাখতে হতো, যে বারান্দায় গেলে মানুষ আমাকে দেখে ফেলবে, এরকম একটা মানুষ না, উনি স্পেসিফিক ভাবে বলে ফেলেছেন যে বারান্দায় আপনি আপনার সাবেক স্বামী রিফাতের সাথে হাই হ্যালো করতেন, সে গাড়ি দিয়ে আসতো, উপরতলায় হাই হ্যালো করতেন। এটা কতটুকু সত্যি? আমার আগের হাজবেন্ড কেন এসে আমার বাসার সামনে হাই হ্যালো দিবে, টাটা বাই বাই দিবে, এগুলো কোনো যৌক্তিক কথার মধ্যেই পড়ে না। আপনি লাইভ প্রেজেন্টার হিসেবে কিন্তু আর কাজ করতে পারেন না, না সেটা আপনার একটা পছন্দের কাজ। আমি যতটুকু জানি বিয়ের পরে সে আমাকে লাইভ প্রেজেন্টারের কাজ আপনি লাইভ করতে তো খুব পছন্দ করেন, জি জি, তাই না? জি জি। মারামারিটা কবে হলো, কেন আপনাকে মারলো, বা আপনি কি আসলে তাকে নির্যাতন করেছেন নাকি তিনি আপনাকে নির্যাতন করেছে, কোনটা? তার মতো একটা মানুষকে নির্যাতনের কোনো প্রশ্নই আমার আসে না। এই যে তার সাথে আমার নানা রকম দ্বন্দ্ব ছিল, এই দ্বন্দ্বগুলো নিয়েই হচ্ছে তাকে আমি একটা সময় বলি যে আপনি আমার কিছুদিন আমাকে সময় দেন, কিছুদিন আমার বাসায় আসবেন না। সে এপ্রিলের 10 তারিখে সে হঠাৎ করে দুপুরবেলা বাসায় আসে। বাসায় এসে তখন আমি নামাজরত অবস্থায় ছিলাম, আমার মা আমার বাসায় ছিল, বোন বাসায় ছিল, আমার 2 বেবি ছিল এবং হচ্ছে আমার কাজের বুয়াও আমার বাসায় ছিল। সে বাসায় 3টা গুন্ডা নিয়ে ঢুকে, তার সহকর্মী ইউনুস সালামিন এবং অপরিচিত একজন লোক, 3 জন লোক নিয়ে সে বাসায় ঢুকে। বাসায় ঢোকার পরে প্রথমেই সে হচ্ছে আমার মায়ের বোনের ফোনগুলো সে নিয়ে নেয়। সে জাস্ট রুমে ঢুকেই সে আমার গায়ে হাত তোলা স্টার্ট করে দেয়। সে প্রথমেই আমাকে চড় মারে, থাপ্পড় মারে, সে হাতে একটা চেইন পেঁচিয়ে এসেছিল। প্রথমে আমার মাথায় বাড়ি দেয়, আমার মাথা এখান থেকে কেটে যায়, আপনারা যেটা ছবি দেখেছেন। সে আমার গলা চাপ দিয়ে ধরে সে যে ছুরি একটা সাথে করে নিয়ে আসছিল, সে ছুরি দিয়ে আমার মুখ টোটালি এইখান থেকে, কপাল থেকে এটা নিয়ে এই পর্যন্ত আমার মুখ কেটে দেয়। যখন আমার মুখটা কেটে ফেলে তারপর আমি অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান হয়ে যাওয়ার পরে ওই অজ্ঞান অবস্থায় আমার মনে হয় যে আমার মুখের উপরে কিছু একটা ধসে পড়েছে। আমার ড্রেসিং টেবিলের পাশে কাচের একটা বড় একটা কাঠের টুল ছিল, কাঠ দেওয়া খুব ভারী একটা টুল ছিল। সেই টুল দিয়ে যখন সে আমার মুখে আঘাত করে, বাড়ি দেয়, ওই বাড়ি দেওয়ার পরে আমার নাক, আমার এই মুখের চোয়াল, এগুলো সব ভেঙে চুরমার হয়ে যায়। এই চোয়ালটা এক পাশ থেকে খুলে যায়, আরেক পাশ থেকে চোয়াল হচ্ছে গুঁড়া গুঁড়া হয়ে যায়, আমার নাকের হাড্ডি ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যায়। তো আমি মানুষের উদ্দেশ্যে এটা বলতে চাই যে জীবনটা কোনো হিন্দি সিরিয়াল না, যে ধুমতানা করতে করতে আমি ঘুরতে ঘুরতে পড়ে গিয়ে আমি কাচের মধ্যে পড়ে গেলাম এবং এখান থেকে এই পর্যন্ত কেটে গেল। এটা কিন্তু আঁচড় না, সে ছুরি দিয়ে আমার মুখটা কেটে এই জায়গাটা ওপেন হয়ে গিয়েছিল, আমার গালটা। তো এটা কোনো কাচের উপরে পড়ে গেলে এখান থেকে এত সুন্দর করে কেটে যাবে, এটা আসলে মানুষ যদি যেটা শুনে সেটাই বিশ্বাস করে, আমার মনে হবে না যে এটা ঠিক হবে। এবং তখন আমার
আমার মা যখন আমার রুমে ঢুকে দেখে যে আমার এই অবস্থা, কোনো মতো আমাকে টেনে তোলার পরে তখন আমি বারান্দায় যে চিল্লাচিল্লি করি যে আমাকে খুন করার চেষ্টা হচ্ছে, আপনারা আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তখন সে তো বলেছে ডাকাত ডাকাত বলেছিল। না, আমি ডাকাত বলিনি, আমি বলেছি আমার হাজবেন্ড আমাকে খুন করার চেষ্টা করছে। তখন হচ্ছে রাস্তার মানুষ, দারোয়ান, আমার বাড়িওয়ালা যখন শুনতে পায়, বাড়িওয়ালা উঠে আসে, তারপরে হচ্ছে তারা আমাকে হসপিটালে নিয়ে যায়। তারপরে কি আপনারা কোনো মামলা দিয়েছেন? মে মাসের শেষের দিকে আমি তার নামে মামলা করি এবং এই মামলার বিরুদ্ধে সে হচ্ছে অগ্রিম জামিন নিয়ে নেয়। তাহলে আপনার ট্রিটমেন্টের সময় তো একটা বড় অনেক বড় অ্যামাউন্ট লেগেছে, এটা কে দিল? রিফাত? এই টাকাটা আমার ফ্যামিলি দিয়েছে অর্ধেক, এবং অবশ্যই আমার এক্স হাজব্যান্ড রিফাত, সেও এখানে কিছু টাকা দিয়েছে। তাহলে আমার হসপিটালের বিল ছিল প্রায় 11 লক্ষ টাকা। তবে রিফাতকে যখন জানালেন, মানে ওনার পক্ষ থেকে আসলে কি কথা ছিল? মানে এসেছিল, আপনাকে দেখতে এসেছিল? হ্যাঁ, সে হসপিটালে আমাকে দেখতে এসেছিল। তাকে যখন জানানো হয় যে তার রয়ার হাজব্যান্ড এরকম রয়াকে মারছে, তখন সে প্রথমেই বলে যে রয়ার হাজব্যান্ড রয়াকে মারছে, এখানে আমি কি করতে পারি? ডেফিনেটলি তার এখানে কিছু করার নেই, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এমন একটা পর্যায়ে ছিল যে আমি হসপিটালের বিল দিয়ে হসপিটাল থেকে বের হতে পারছি না, কারণ একটা নর্মাল ফ্যামিলির কাছে 11 লক্ষ টাকা দেওয়া মুখের কথা না। আমার ফ্যামিলি প্রায় 5-6 লাখ টাকার মতো ম্যানেজ করেছে। প্রায় 5-6 লক্ষ টাকা তার কাছ থেকে ধারের মতো নেওয়া হয়েছে, যে আমি যদি ভবিষ্যতে যে কোনো সময় পারি তাকে আমি টাকাটা ব্যাক করে দিব, এটা ধারের মতো তার কাছ থেকে নেওয়া হয়েছে। যে আপনার তো দুজন স্বামীর দুটো বাচ্চা, তো ভরণ পোষণ কে কোনটা দিচ্ছে? আমার বড় বাচ্চার সব ভরণ পোষণ তার বাবা দেয়, এবং আমার ছোট বাচ্চার ভরণ পোষণ এই ঘটনা হওয়ার পর থেকে সব আমার ফ্যামিলি দিচ্ছে। আমার রনি তার বাচ্চার জন্য কোনো ভরণ পোষণ দিচ্ছে না। আচ্ছা, এখন আপনার সাবেক স্বামীর পক্ষ থেকে কোনো হুমকি ধামকি বা কিছু কি আপনি ফেস করছেন? আপনি বলছিলেন সে এত কিছুর পরেও তার যে কথা হচ্ছে আমাকে তার কাছে ব্যাক করতে হবে। সেই যে মানুষের প্রশ্ন, আমি এতদিন পরে গণমাধ্যমের সামনে কেন আসলাম, সে আমাকে নানানভাবে হুমকি দিচ্ছে, সে আমাকে মেরে ফেলবে, সে আমার মুখে অ্যাসিড মারবে, সে আমার ফ্যামিলিকে মেরে ফেলবে, এবং এগুলো যদি আমি তার কাছে ফেরত না দিই। তা আমার কাছে একটাই প্রশ্ন, যে আমি এত খারাপ মেয়ে, আমাকে সে কেন নিতে চাচ্ছে? সে আমাকে নিতে চাচ্ছে, সে আমাকে আরেকবার খুন করার জন্য আমাকে নিতে চাচ্ছে। কিন্তু সে তো বলছে আপনাকে ভালোবাসে। অতিরিক্ত ভালোবাসা থেকে কিন্তু একটু বেশি পজিটিভনেস চলে আসে। অতিরিক্ত ভালোবাসা একটা কথা, যে খুব ভালোবাসে আর আপনাকে সন্দেহ করে আপনার স্বাধীনতা কেড়ে নেওয়া আরেকটা কথা, এটাকে পজিটিভনেস বলে না। নিরপেক্ষ একটা সরকার এসেছে, নিরপেক্ষ একটা সরকারের কাছ থেকে আমি নিরপেক্ষ একটা বিচার চাচ্ছি। এই বিচারটা চাওয়ার জন্য, রনির হাত থেকে বাঁচার জন্যই আমার হচ্ছে এতদিন পরে মানুষের সামনে আসা। আপনি রনির কাছে আর ফিরে যেতে চান না, এই ডিভোর্সটা রাখতে চান, এবং আপনি কি তাহলে রিফাতের কাছে ব্যাক করতে চান? না, অবশ্যই না। রিফাতকে বিয়ে করেছে? না, করেনি। না। আপনি কিছু প্রমাণ দিতে চেয়েছিলেন যে আজকে আমি কিছু প্রমাণ দেব, একটু দর্শকদেরকে যদি সেই প্রমাণগুলো দেখান, সেটা আপনি বের করতে থাকেন। ততক্ষণ বলছি দর্শক, আসলে আমরা কোনো অনুসন্ধানমূলক জার্নালিজম কিন্তু এখানে করছি না, আমরা জাস্ট জীবনের গল্পগুলো শুনছি, এবং সেটাই রয়া তাসনিম নিজ থেকে এসে কিন্তু আমাদের এই নাগরিক টেলিভিশনে এসে তার জীবনের গল্প বললো। যে কেউ এসে কিন্তু যে কোনো বিচার বা যে কোনো কথা তুলে ধরতে পারে, এটাই কিন্তু গণমাধ্যমের মূল উদ্দেশ্য। তো আমাদের যদি দ্বিতীয় পক্ষকে আনার সুযোগ থাকে আমরা অবশ্যই আনবো। তবে রয়া তাসনিম, আপনি দ্বিতীয় পক্ষকে যে কোনো জায়গায় আনার জন্য কেন নিষেধ করছেন? আপনি আমাকেও অফ এয়ারে নিষেধ করেছেন, এবং যদি যেই শোটার কথা বলছেন একজন ক্রিবরিয়া ভাই, তাকেও আপনি তার শো থেকে উঠে গেছেন। দ্বিতীয় পক্ষকে আনতে চাচ্ছেন না কেন? আপনি কি সমস্যা আপনার? আপনি কি আরেক পক্ষর কথা শুনতে, মানে আপনার মধ্যে কোনো ভয় আছে যে আপনি ধরা পড়ে যাবেন এরকম কিছু? না, ধরা পড়ে যাব কেন? আমি তো কোনো পাপ করিনি যে আমি ধরা পড়ে যাব। এখানে ভিকটিম আমি, আমার সাথে যেটা হয়েছে এটা একটা ওপেন ক্রাইম সে করেছে। তো আর যে কিবরিয়া শো থেকে যে আমি উঠে গিয়েছিলাম, এটার একটা রিজনই ছিল, আমি যখন ভাইয়াকে বলেছিলাম, আমাকে খুব ক্লোজ দুইটা আপু বললো যে তুমি আর যে কিবরিয়া শোতে যেয়ে তোমার কথাগুলো বলো, মানুষের সামনে তুলে ধরো। তা আমি যখন আর যে কিবরিয়ার ভাইয়ার শোতে যাই, তখন আমি এই আশাটা নিয়েও কিন্তু আপনার কাছে আমি এসেছি যে আমার সত্যতাটা আপনারা তুলে ধরবেন। উনি যদি ওনার কথাগুলো বলতে আসে, না, ওনার কথাগুলো বলতে আসে, আমি এতটুকুই বলতে চেয়েছিলাম যে আচ্ছা, এই কথাটাকে একটু রিটেক করা যাবে? আচ্ছা আপু, আপনি যে এইভাবে মানুষের বললেন যে আমি আপনাকে না করছি, আমি কিন্তু আপনাকে না করি নাই। আচ্ছা তাহলে আপনি বলেন, ওইভাবে বলেন। আপনি তো আমাকে না, আপনি যেভাবে প্রশ্নটা করলেন আপু, এটা আসলে খুব খারাপ শোনা গেল যে আমি আপনাকেও না করছি, আমি চাচ্ছি না তাকে আনেন। এই কথাটা আসলে ভালো শোনা গেল। আমাকে না করছেন, আমি আপনাকে বলছি যে আপনি কি তাকেও আনবেন? আপনি ডিফেন্ড করেন, সমস্যা নাই তো। না, আপনি তাহলে প্রশ্নটা আবার করেন। আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নেই।
আচ্ছা, সেদিন আরজে কিবরিয়া ভাইয়া শো থেকে আমি উঠে গিয়েছিলাম। এটা আসলেই আমার একটা রাগের কারণে আমি উঠে গিয়েছিলাম। হঠাৎ করে কিবরিয়া ভাইয়া যখন বলে যে আমরা রনির সাথেও যোগাযোগ করার চেষ্টা করছি, রনিকেও আমরা আনবো, তখন আসলে আমার একটা সেন্টিমেন্টের দিক থেকে, আমার একটা আবেগের দিক থেকে, ভয়ের দিক থেকে, সব কিছুর দিক থেকে আমি তাকে জাস্ট বলি যে ভাইয়া এখানে এসেছি আমি, যেমন আপনার কাছেও আজকে এসেছি আমার সাথে যে অত্যাচারটা হয়েছে এই অত্যাচারটা কথা বলার জন্য। আরজে কিবরিয়া ভাইয়াকে আমি এটা বলেছিলাম যে ভাইয়া যে জায়গায় আমি বসে কথা বলছি সেখানে সে এসে আমার নামে মিথ্যা কথাগুলো বলবে, জাস্ট এই রাগটা, এই কষ্টটা, আমি আমার সেন্টিমেন্টটা তখন আসলে কন্ট্রোল করতে পারিনি। আমি যে প্রমাণটা দিতে চেয়েছিলাম যে সে গণমাধ্যমে বারবার বলছে যে সে নাকি ছুরি দিয়ে আমার মুখ কাটেনি, সে আমাকে কোনো রকম নির্যাতন করেনি। তো সে এখানে আমার সাথে, তার সাথে একটা ফোন আলাপ হয়েছিল। এই ফোন আলাপে একটা সময় বলতে বলতে সে এক্সাইটেড হয়ে এই কথাটা সে বলে ফেলেছে। আমার কাছে চাকু ছিল, তোমার আরো স্টেপ করতে পারতাম না, আর 5টা স্টেপ করতে পারতাম, তোমার চোখগুলো উঠে ফেলতে পারতাম না, আমার তো মায়া লাগতেছিল। সে এখানে বলে যে আমার হাতে চাকু ছিল, আমি কি পারতাম না তোমার মুখে আরো 5টা স্টেপ করতে? কাছে এখান থেকেই আপনারা বুঝতে পারবেন যে সে কতটুকু আপনার চোখগুলো, এবং এটাও সে বলে যে তোমার চোখগুলো কিন্তু আমি উঠিয়ে ফেলতে, আমাকে আরো ভয়ঙ্কর কোনো শাস্তি সে আমাকে দিতে পারতো। এবং সে এটা কি বলে যে আমার মায়া লাগতেছিল, মানে আমাকে মারার সময় তার মায়া হচ্ছিল, আমাকে মারতেছিল প্লাস তার মায়াও হচ্ছিল। তবে আপনি আমাদের নাগরিক টিভিতে এসেছেন এবং আপনার গল্পগুলো শেয়ার করেছেন, আমরা শুনেছি। কখনোই এটা কাম্য না যে কোনো মানুষের আসলে পাশবিকভাবে কোনো মানুষকে নির্যাতন করা হোক, এটা কারোই কাম্য না। আপনি অবশ্যই যে হুমকির শিকার হচ্ছেন, আপনি অবশ্যই থানায় যোগাযোগ করুন, স্থানীয় থানা থেকে নিশ্চয়ই আপনাকে হেল্প করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।